হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আইসিএসসি ক্লাস 9 এবং 10-এর যে সংকলিতা বই তোমাদের পাঠ্য হিসাবে পেয়েছো, সেখান থেকে 4টে গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ চরিত্র এই কারণেই বলছি, এই চরিত্রগুলো থেকেই কিন্তু তোমাদের প্রত্যেকবার বোর্ড এক্সামে যে চরিত্রর ব্যাখ্যা আসে সেই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। এবং আইসিএসসি 2026-এর জন্য এই চরিত্রগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট চরিত্র। আজকের এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি মন দিয়ে শোনো, তাহলে শুধু যে আমি চরিত্রর নাম বলবো তা নয়, এই ভিডিওতেই আমি তোমাদের সাথে ওই চরিত্রগুলোর বিশ্লেষণ করে শোনাবো এবং সেই চরিত্রমূলক যে প্রশ্ন আসে সেই প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় তারও একটা ধারণা এই ভিডিওতেই আজকে আমি তোমাদের দিয়ে দেবো। তাহলে চলো, খুব বেশি সময় নষ্ট না করে আমরা খুব সংক্ষেপে বিষয়টা আলোচনা করি। প্রথমেই আসবো নরেন্দ্রনাথ মিত্র রচিত নাম গল্পের অসীম চক্রবর্তী চরিত্রে। এই চরিত্রটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা চরিত্র সংকলিতা বইয়ে। সে এই গল্পের প্রধান চরিত্র আমরা নাম গল্পে পেয়েছি। তোমরা ঠিক এভাবেই আনসারটা লিখবে, অসীম চক্রবর্তী নাম গল্পের প্রধান চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র। সে শহীদ কলোনির বস্তিতে বাস করত, মাত্র 7 পর্যন্ত পড়াশোনা করেছে। তার বাবা মারা যাওয়ার পর মা কোনো রকমে লোকের বাড়ি কাজ করে টেনে টুনে সংসারটা চালাচ্ছিল, কিন্তু হঠাৎ তিনি অসুস্থ হয়ে যাওয়ায় অসীমকে বাধ্য হয়েই মিসেস চৌধুরীর বাড়িতে 5 ফরমাসের কাজ নিতে হয়। অসীম দরিদ্র হলেও উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মসম্মানী, সেই কারণেই বিষ্টু কাকার কাছে একটা কেরানি বা কোনো দোকানের কর্মচারীর কাজ সে চেয়েছিল। মিসেস চৌধুরীর বাড়িতে গিয়ে তার স্বামীর সাফল্যমণ্ডিত যে ছবি বা জিনিসপত্র সে দেখেছে, সেগুলো দেখে সে চিন্তিত হয়ে পড়েছে যে সে নিজেও ভবিষ্যতে এরকম কি হতে পারবে, কারণ তাদের দুজনের তো নাম একই রকম। এরপরে এভাবে লিখবে যে পিতৃদত্ত নাম অসীম তার কাছে বড় প্রিয়, তাই গোবিন্দ নামকরণে সে অত্যন্ত দুঃখ পেয়েছে, কিন্তু সে মনের কথা বা মনের দুঃখ মনেই চেপে রেখেছে। সে সৎ, পরিশ্রমী এবং বাস্তব বুদ্ধি সম্পন্ন। ঠিক সেই কারণেই বিটি রোডের সরকারি হাউজিং এস্টেটের ওই কাজটা তাকে গ্রহণ করতে হয়েছে। সর্বোপরি অসীম ভালোবাসার কাঙাল, তাই গল্পের শেষে আমরা দেখেছি যে সে যখন বারবার তার মায়ের কাছে ছুটে যায় তার পিতৃদত্ত নামটা শুনতে, কথা শুনেছেন ওই বাড়ির বৃদ্ধা, এবং তিনি তাকে কথা দিয়েছেন যে যখন বাড়িতে কেউ থাকবে না তিনি তখন তাকে ওই নামেই ডাকবেন, কারণ সেই নাম তার বড়ই প্রিয়, কারণ তার ছেলের নাম হচ্ছে সেই অসীম চৌধুরী। তা বৃদ্ধার এই কথা শুনে সে একেবারে বিহ্বল হয়ে পড়েছে ভালোবাসায়, এবং বৃদ্ধার যে দুঃখ, সেই দুঃখে সে সহমর্মী হয়েছে, তাই সে আরও কাছে এগিয়ে গিয়েছে বৃদ্ধার। এবং এখানেই অসীম চক্রবর্তী চরিত্রটা কিন্তু পাঠকের অত্যন্ত ভালোবাসার প্রিয় চরিত্র হয়ে উঠেছে। এভাবে তোমরা যদি আনসারটা লেখো তাহলে কিন্তু ফুল মার্কস অবশ্যই পাবে। চলে যাব চরিত্রভিত্তিক দ্বিতীয় যে নাম আমরা বলবো, সেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অসহযোগী গল্পের রমেন চরিত্র। রমেন আর এই যে বললাম অসীম চক্রবর্তী, দুজনেই কিন্তু কম বয়সী দুটি ছেলে, কিন্তু দুজনের যে মানসিকতা সেটা একটু অন্য রকমের। কারণ অসীম চক্রবর্তী আত্মকেন্দ্রিক, সে নিজেকে নিয়ে ভাবনা বেশি করেছে, আর অসহযোগী গল্পের রমেন কিন্তু আত্মকেন্দ্রিক নয়, সে একটু অন্য রকম, সে জনদরদি, সে তার দেশকে ভালোবাসে। যাই হোক, সেগুলো তোমরা লিখছো না, তোমরা যেভাবে চরিত্রটাকে এক্সপ্লেন করবে বা লিখবে এক্সামের খাতায় সেটা এভাবে। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অসহযোগী গল্পের রমেন এই গল্পের প্রধান চরিত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এক অসৎ ব্যবসায়ী হর্ষনাথের একমাত্র পুত্র সে। রমেনের দুরন্তপনায় অতিষ্ঠ হয়ে হর্ষনাথ তাকে কলকাতায় তার ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছে মানুষ করার জন্য, সেটা আমরা দেখেছি। কিন্তু রমেন আদতও সেই প্রকার দস্যি নয়। সে আসলে তথাকথিত পরাধীন ভারতবর্ষের এক দামাল ছেলে, যাদের জন্যই ভারতবর্ষকে আজও আমরা ভারতবর্ষ হিসাবে পেয়েছি।
ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলে অথবা অন্য কারো ছেলের সাথে রমেন যে মারামারি করেছে তার কারণ কিন্তু আমরা গল্পের কোথাও পাইনি। পরবর্তী সময়ে যে রমেনকে আমরা পেয়েছি পুজোর ছুটিতে সে যখন কলকাতা থেকে বাড়ি ফিরেছে তখনই আমরা তার প্রকৃত চরিত্রকে পর্যবেক্ষণ করার সুযোগ পাই। সে তার বাবার মতো অসৎ বা নির্দয় মনোভাবা সম্পন্ন নয়, তাই দেশের দরিদ্র ক্ষুধার্ত মানুষকে একবেলা খাইয়ে সে যেন পরম তৃপ্তি লাভ করে। সে নিজে ওই অসহায় মানুষগুলোকে না খেতে দিয়ে রাজকীয় অন্ন তুলে দিতে পারেনি। সারাক্ষণ সে চিন্তা করেছে কিভাবে সেই মানুষগুলোর জন্য কিছু করা যায়। হর্ষনাথের যে শত্রু রমেন তাও কিন্তু নয়। তার প্রমাণ আমরা কখন পেয়েছি? তখন আমরা পেয়েছি যে হর্ষনাথের শত্রুতা করার জন্য রমেন কোনো কাজ করেনি, কারণ রমেন কিন্তু হর্ষনাথকে বলেছিল যে 1 টাকা লাভ রেখে সে যেন তার গুদামের সমস্ত চাল ওই দুঃখী মানুষদের মধ্যে বিলিয়ে দেয়। কিন্তু হর্ষনাথ লোভী, সে অসৎ, সে পুত্রের কোনো কথাই শোনেনি এবং সে পুত্রের সমস্ত কথাকে ছেলে মানুষই ভেবে যখন উড়িয়ে দিয়েছে তখন বুদ্ধিমান সাহসী রমেন বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে সমস্ত গুদামজাত চাল বিলিয়ে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। তার এই অসীম সাহস, তার প্রত্যুৎপন্ন মতিত্ব এবং তার বুদ্ধিমত্তা আমাদের অত্যন্ত আকৃষ্ট করে এবং পাঠক হিসাবে এই চরিত্রটি আমাদের কাছে পরম প্রিয় চরিত্র হিসাবেই ধরা পড়ে। এরপর 3 নম্বরে আমরা যে ইম্পর্টেন্ট চরিত্রের কথা বলবো সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত নীল মানুষের কাহিনী গল্পের প্রধান চরিত্র রণজয়। রণজয় সাধারণ কলেজ পড়ুয়া যুবক, কিন্তু ভিন গ্রহের প্রাণীর ছোঁয়ায় সে হয়ে গেছে নীল মানুষ। ভিন গ্রহের প্রাণীর ছোঁয়ায় তার মানব রূপ দানবীয় রূপ পেয়েছে। অসীম শক্তিতে বলবান হয়েও রণজয় তার মাটির পৃথিবীকে বড় বেশি ভালোবাসে। সে ভিন গ্রহে যেতে চায় না। বর্তমান পৃথিবীর মানুষ তাকে ভয় পায়, তাকে দূরে ঠেলে দেয়। তার প্রিয় মানুষেরা, এমনকি তার বাবাও তাকে চিনতে পারেনি। চিত্রা তাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছে। সেই অবস্থাতেও চিত্রা, যে নিশানপুর গ্রামে তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল যে মেয়েটির, সেই চিত্রা যে তাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছে, তবুও কিন্তু নীল মানুষ হয়ে রমেন ফিরে যেতে চায়নি অন্য কোথাও, বা সে অন্য কোনো রকমভাবে নিজেকে কোনো সুযোগ নিতে চায়নি। রণজয় সৎ শিক্ষিত যুবক, তাই পরিবর্তিত নীল মানুষ খিদের জ্বালায় কষ্ট পেয়েছে কিন্তু চুরি করেনি, অথবা তার প্রিয় মানুষগুলোকে আঘাত করে ভয় দেখিয়ে ছিনিয়ে খায়নি। শেষ পর্যন্ত লোকশূন্য গৃহস্থের ঘরে ঢুকে খিচুড়ি রান্না করে খেয়ে পেটের জ্বালা কমিয়েছে এবং সেই সঙ্গে গৃহস্থের বাড়ির সমস্ত জিনিসকে রক্ষা করেছে সে 2 চোর হেবো এবং তার সঙ্গীর হাত থেকে। শেষ পর্যন্ত একটা চিঠি লিখে রেখে গেছে ওই বাড়ির গৃহকর্তার উদ্দেশ্যে যে সে যে কাজটা করেছে সেটা তাদের ভালোর জন্য করেছে। অতএব এই চিঠির মধ্যে দিয়ে সে প্রমাণ করতে চেয়েছে যে সে ওই পৃথিবীর মানুষগুলোর শত্রু নয়, বরং তাদের পরম কাছের পরম বন্ধু হয়ে থাকতে চায়। আর এইখানেই আমরা রণজয় চরিত্রটিকে আমাদের খুব কাছের এক প্রিয় চরিত্র হয়ে উঠতে দেখেছি। এবার আমরা আসবো আমাদের এ পর্যায়ের শেষ ইম্পর্টেন্ট যে চরিত্র সে কথায়। সে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বামা গল্পের প্রধান নারী চরিত্র বামা। সঞ্জয়পুর গ্রামের ফাঁসুরে ডাকাত নফরচন্দ্র দাসের মেজ ছেলের বউ হলো বামা। আচ্ছা, এই যে আমি বলছি, তোমরা নিশ্চয়ই বলার স্টাইলটা বুঝতে পারছো বা লেখার স্টাইলটা বুঝতে পারছো যে কিভাবে লিখবে। তোমরা অনেকেই যেটা করো, পুরো গল্পটাকে তুলে দাও বা সেখান থেকে খুশি শুরু করো। সেই জন্যই আজকের এই ভিডিওতে আমি যেভাবে বলছি পারলে নোট ডাউন করে রাখো, সেভাবেই কিন্তু শুরু এবং শেষটা করবে এবং পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করবে। একটা চরিত্রকে বিশ্লেষণ করতে গেলে কতগুলো বিশেষণ প্রয়োজন হয়, যাই বললাম সাহসী, বুদ্ধিমান কিংবা প্রত্যুৎপন্নমতি, এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটা বিশেষণ ওই চরিত্রগুলোর জন্য ইম্পর্টেন্ট।
ওই শব্দগুলোই চরিত্রটাকে বুঝিয়ে দিচ্ছে চরিত্রটা কেমন, কিন্তু এক্সপ্লানেশনের প্রয়োজন, যেহেতু তোমাদের ব্রড টাইপ যে প্রশ্ন সেখানে এই ধরনের প্রশ্ন আসবে, কাজেই তোমাদের এক্সপ্লানেশন দেওয়ার সময় কিন্তু এইভাবে ওই বিশেষণ গুলোকে তুলে তুলে আনসারটা লিখতে হবে। যাই হোক, সঞ্জয়পুর গ্রামের ফাঁসুড়ে ডাকাত নফরচন্দ্র দাসের মেজ ছেলের বউ হচ্ছে বামা। সন্ধেবেলায় ফাঁদ পেতে নফরচন্দ্র বলতে গেলে বাড়িতে ধরে নিয়ে এলো গল্পকথককে। তাকে দেখেই অস্থির হয়ে উঠেছিল বামা। না, আর সে বাড়িতে ব্রহ্ম হত্যা হতে দেবে না, কিছুতেই না। স্বামী, ভাসুর, শ্বশুর সকলের চোখ এড়িয়ে একেবারে সন্ধেবেলা চরম বুদ্ধিমতী বামা কাজের ছলে গল্পকথকের সাথে বারে বারে দেখা করে গেছে এবং জানিয়ে গেছে তার আসন্ন বিপদের কথা। সেই সঙ্গে তাকে আশাও জুগিয়েছে। সাহসিনী এক পল্লী বধূ নিজের বুদ্ধিমত্তায় গল্পকথককে তার বাপের বাড়ির সমস্ত পরিচয় দিয়ে সেই বাপের বাড়ির গুরু বংশীয় করে শ্বশুর বাড়ির কাছে প্রমাণ করেছে। বাপের বাড়ির সমস্ত পরিচয় সে বারবার তামিল দিয়ে শুধুমাত্র মুখস্থ করিয়ে ছেড়ে দিয়েছে তা কিন্তু নয়, নিজের গলায় আঁচল দিয়ে ব্রাহ্মণের পা ছুঁয়ে নিখুঁত অভিনয় করে সে প্রমাণ করেছে যে সেই মানুষটি তার যেন কতদিনের চেনা এবং কত সম্মানীয় একজন ব্যক্তি। বামার সেদিনকার সেই সাহস, বুদ্ধিমত্তা, প্রত্যুৎপন্নমতিত্ব এবং সেই সঙ্গে সন্তান স্নেহে যে পাপের ভয়, সেগুলো কেবলমাত্র গল্পকথকের চোখেই যে জল এনেছে তা নয়, পাঠককেও যেন অশ্রুসিক্ত করে তুলেছে সেই বামা চরিত্র। যাই হোক, বুঝতে পারছো, এভাবেই চরিত্রগুলো তোমরা পরীক্ষার খাতায় লিখে আসবে। আর আবার বলছি, সংকলিতার এই 4টে চরিত্র, মানে সংকলিতা স্টোরির এই 4টে চরিত্র তোমাদের জন্য 2026-এর ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ক্লাস 9 to 10 সব সময় এই 4টে চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র এক্সামের জন্য। তাহলে চলো, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আবার নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।